যে রহিম থেকে শুরু করে 63 পৃষ্ঠা থেকে শুরু করে না স্যার, এটা গুনি নাই। এইখানে দেখেন কয়টা প্রশ্ন আছে। 11টা আছে। এই 11টা প্রশ্নই কিন্তু একটা প্রশ্ন। এই 11টা প্রশ্নের উত্তর কিন্তু এক। এই 11টা প্রশ্নের গল্প ভিন্ন হইতে পারে, উত্তর এক। তাহলে কেন উত্তর এক, কেন উত্তর এক কে বলতে পারবেন? এইখানকার 11টা প্রশ্নের গল্প ভিন্নতা থাকলেও উত্তর কেন এক, কে বলবেন? স্যার, স্যার এখানে গল্পেতে শুধুমাত্র ওই প্লেন্টিভ এবং ডিপেন্ডেন্ট কে চেঞ্জ করা হয়েছে, আর গল্প একটু 19-20 আছে। আর আবে বাকিটা সব এটা এটা শুধুমাত্র এখানে অ্যাপিল নেম সংক্রান্ত, মানে চেঞ্জ অ্যাপিল হয়েছে অ্যাপিল। ডিসমিসই অলরেডি। হয়েছে স্যার, আর প্লেটিভ ওয়েবলেন চেঞ্জ করা হয়েছে, আর তেমন কিছু নাই। আরো সুন্দর করে বলেন, একজন একটু বলতে পারছিলেন, মাঝখান দিয়ে লাইন কেটে গেছিল হ্যাঁ, বোধহয়। অ্যাপিল স্যার অ্যাপিল নেম স্যার এটা চেঞ্জ এখানে হয়েছে গল্পের অনলি। প্রতিটা গল্পের মধ্যেই হচ্ছে না। দেখা গেছে যে প্লেন্টিফ ডিফেন্ড হয়, এপিলেন্ট হচ্ছে এই জন্য। আচ্ছা, আমি একটু সবগুলো সবাইকে স্যার হচ্ছে ডিসমিসিং দ্য স্যুট, এই জন্য ইয়েস, এটা কে বললেন? প্রথমে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই আমি বলছিলাম। আচ্ছা, এই জায়গাটা সবাই একটু মার্ক করেন। এইটা, এই পেজটা হলো মেইন। এই পেজটা হলো আপনাদের জন্য মেইন। যে কোনো প্রশ্ন লেখার আগে, যে কোনো প্রশ্ন পড়ার আগে, যে কোনো প্রশ্ন লেখার আগে, যে কোনো প্রশ্ন পড়ার আগে, যে কোনো উত্তর লেখার আগে, বিশেষ করে সিভিল আপিলের ক্ষেত্রে বলতেছি, যে কোনো সিভিল আপিলের উত্তর লেখার আগে আপনি প্রশ্নটা দেখবেন, এটা কি ডিক্রিট দ্য স্যুট, নাকি ডিসমিস দ্য স্যুট, নাকি ডিক্রিট দ্য স্যুট ইন পার্ট, নাকি রিজেক্ট দ্য প্লেন, নাকি ডিক্রিট দ্য স্যুট ইন এক্স পার্টি। কেউ বুঝতে পারতেছেন? এই পর্যন্ত আমরা পরীক্ষায় পেয়েছি, এইটা চলে আসছে পরীক্ষায়, এইটা পরীক্ষায় আজকে আমরা যেটা পড়তেছিলাম, যে এখানকার 11টা প্রশ্নই হচ্ছে রেজাল্টটা এরকম। আর এরকম রেজাল্ট। ডিক্রিট দ্য স্যুট একটা প্রশ্ন পেয়েছি, রিজেক্ট দ্য প্লেন অলরেডি আমরা একটা পেয়েছি। এই প্রশ্নটা এখনো আসে নাই, এই প্রশ্নটা এখনো আসে নাই। ডিক্রিট দ্য স্যুট ইন এক্স পার্টি, একতরফা রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, এই রকম প্রশ্ন এখনো আসে নাই। তাহলে আগামী দিনে কোনো একটা পরীক্ষায় যদি এরকম আসে ডিক্রিট দ্য স্যুট ইন এক্স পার্টি, তাহলে কিন্তু আপনারা ভয় পাবেন না। তাহলে আপনারা দেখবেন ঘুরে ফিরে আমাদের বইটা সাজানো হয়েছে এইরকম, ডিসমিস দ্য স্যুট যে সকল হয়েছে প্রশ্ন, সবগুলাকে এক জায়গায় রাখার চেষ্টা করা হয়েছে। ডিক্রিট দ্য স্যুট ইন পার্ট হয়েছে, এরকম একটা মাত্র প্রশ্ন আমরা পেয়েছি। রিজেক্ট দ্য প্লেন, এরকম প্রশ্ন পেয়েছি একটা। পার্ট, ডিক্রিট দ্য স্যুট পার্ট পেয়েছি একটা। ডিসমিস দ্য স্যুট, এটা বেশ কয়েকটা, 11-12টার মতো প্রশ্ন পেয়েছি, এটাও পেয়েছি 2-3টা। এই হলো মোটামুটি আমাদের বইয়ের বেসিক স্ট্রাকচার। তাহলে যে কোনো সিভিল আপিল পড়ার সময় আপনি কি খুঁজবেন? আপনার মেইন হার্ট অফ দি কোয়েশ্চেন। একটা মানুষের যেরকম হার্টটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট হৃৎপিণ্ড, হ্যাঁ, তো একটা সিভিল প্রশ্নে এটা হলো হৃৎপিণ্ডটা হলো, আপনি প্রশ্ন পড়ে খুঁজে বের করবেন এটা কি, ডিক্রিট দ্য স্যুট না ডিসমিস দ্য স্যুট না কি এটা। তাহলে আজকে আপনারা একটা বেসিক জ্ঞান অর্জন করলেন যে আমরা প্রশ্ন পড়ার পর কি খুঁজবো, প্রশ্ন থেকে কি খুঁজে আমরা আইডেন্টিফাই করে আমরা প্রশ্নটা পড়া শুরু করব, এবং ওই প্রশ্ন প্রশ্ন পড়তে পড়তে কোন লাইনটাকে আমরা হিট করব, ওই জায়গা থেকে আমরা এইটাতে আসি। আমরা কিন্তু এই এই প্রশ্নটা গত ক্লাসে পড়েছিলাম আমার মনে হয়, এই যে বায়নাপত্রের প্রশ্নটা। এই প্রশ্নটা দেখেন, এই যে লাল কালি দিয়ে লেখা আছে, ট্রায়াল কোর্ট ডিসমিস দ্য স্যুট। তা মামলা যদি ডিসমিস হয়ে যায়, কে আপিল করতে যাবে বলেন? প্লেন্টিভ বা প্লেন্টিভ। ডিসমিস হলে প্লেনটিফ। কারণ যার মামলা বাদী ডিসমিস হবে, হ্যাঁ, বাদী আপিল করতে যাবে। যার মামলা ডিসমিস হবে সেই তো আপিল করতে যায়। আর যদি যে মামলা দায়ের করবে সে যদি জিতে যায়, তাইলে এখানে কি লেখা থাকবে? ডিক্রিট দ্য স্যুট, ট্রায়াল কোর্ট ডিক্রিট দ্য স্যুট।
তাহলে ডিক্রিড দ্য সুট মানে হলো বাদী জিতে গেল। যারা দুর্বল স্টুডেন্ট লেখা রাখেন, ডিক্রিড দ্য সুট মানে হলে বাদী জিতে যায়। আর বাদী জিতে গেলে হাইকোর্টে বাদী যাবে না, যাবে ডিফেন্ডেন্ট বিবাদী। অ্যাপিলেন্ট। হ্যাঁ, তখন ডিফেন্ডেন্ট অ্যাপিল। Defendant appellant. ইয়েস। বিবাদী। আচ্ছা, এইটা বোঝার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর নোট করে দিয়েছিলাম। যারা এই নোটটা এখনো প্রিন্ট করতে পারেন নাই, তাদেরকে আমরা হাইলি রিকোয়েস্ট করব যে যত দ্রুত সম্ভব আপনারা এই পেজটা মুখস্থ করে ফেললে আপনি পরীক্ষায় ফেল করার রাস্তা বন্ধ। এই প্রথম পৃষ্ঠাটা যদি আপনারা মুখস্থ করে ফেলেন, তাহলে আপনি কখনোই অন্তত পক্ষে পরীক্ষায় ফেল করবেন না, এটুক আমি আশা রাখতে পারি। কারণ এটা হলো আপনার বেসিক স্ট্রাকচার, বেসিক জ্ঞান। কিরকম আমি আবার একটু দেখায় দেই আপনাদেরকে। ডিক্রিড দ্য সুট মানে কি? ডিক্রিড দ্য সুট মানে বাদী জিতে যায়। আর বাদী যদি জিতে যায় আর সুট ভ্যালু যদি 5 কোটি টাকার বেশি হয়, বিবাদী হাইকোর্টে যাবে। এর জন্য ডিফেন্ডেন্ট অ্যাপিল্যান্ট ভার্সেস প্লেন্টিফ রেসপন্ডেন্ট। এটা কিন্তু আমি এইভাবেও বুঝিয়েছি, অন্যভাবেও বুঝিয়েছি। এখানে দেখেন ডিসমিস দ্য সুট, যদি বাদীর মামলা ডিসমিস হয়, খারিজ হয়, বাদী হেরে যায়, বাদী হেরে গেলে বাদী দৌড়াইয়া, এই হলো বাদী প্লেন্টিফ, এই হলো অ্যাপিল্যান্ট। আর এই বাদীর উল্টা দিকে ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট। আর এটা আমরা বলেছিলাম দুইটাই হইতে পারে। ডিক্রিড দ্য সুট ইন পার্ট যদি হয়, বাদীও বিবাদীও হাইকোর্টে যেতে পারে, বাদীও হাইকোর্টে যেতে পারে। তো মূলত এই যে এই ডিক্রির ধরনটা দেখবেন, ডিসমিস না ডিক্রি না ইন পার্ট নাকি রিজেক্ট দ্য প্লেন নাকি এক্সপার্টি নাকি এটা, এটা খুব ব্যতিক্রম। এটা আমরা পরে দেখব। এটা এর মধ্যে আলোচনায় ঢুকাইলে অনেকের খারাপ লাগবে বা বুঝে উঠতে কষ্ট হবে। তাই এই পেজটা আপনারা অবশ্যই একটু পড়বেন দয়া করে। আর এইখানকার বিষয়টা কখনোই ভুলবেন না। এই পেজটা আপনার জীবনের একটা অ্যাসেট। এই পেজটা শুধু কি মুখস্থ করবেন না, এই পেজটা আপনি এটার সাথে দুর্বল যারা এখানে লিখে রাখেন, হাতে লিখতে পারেন। বইয়ের মধ্যে ডিক্রিড দ্য সুট হলে কে হাইকোর্টে যায়, আপনি লিখে ফেলেন ডিফেন্ডেন্ট অ্যাপিল্যান্ট, বিবাদী। হ্যাঁ, ভার্সেস প্লেন্টিফ রেসপন্ডেন্ট। আর যদি ডিসমিস দ্য সুট হয় কি হবে? বাদী প্লেন্টিভ হাইকোর্টে যাবে, অ্যাপিলেন্ট, Plaintiff প্লেন্টিফ appellant. অ্যাপিল্যান্ট ডিফেন্ডেন্ট। ভার্সেস বাদী পক্ষ ডিফেন্ডেন্ট হাইকোর্টে যাবে। রেসপন্ডেন্ট। এইভাবে এইভাবে কোনটা কি হলে কি হবে, এটা যদি ছোট করে এখানে আপনি লেখা শিখে যান, তাহলে আপনার কিন্তু বিশাল একটা জায়গা শেখা হয়ে গেল। এখন আমরা দেখাবো এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কি। ওই যেই প্রশ্নতে ছিলাম, এটা আমরা নিচে একটা প্রশ্ন পড়েছিলাম গত ক্লাসে, যেটা 21 সালে প্রশ্ন এসেছিল, একটু কঠিন প্রশ্ন। এই ক্যাটাগরিতে, এই যে ডিসমিস ক্যাটাগরিতে, ডিসমিস দ্য সুট, এই ক্যাটাগরিতে উপরের সকল প্রশ্ন আছে। তো সকল প্রশ্ন থাকলে আমরা আরো দুইটা প্রশ্ন পরে আপনাদেরকে দেখায় দিব যে এটা আসলে কিভাবে একই উত্তরে কাজ হচ্ছে। এর জন্য আমি এখানকার 1 নাম্বার প্রশ্নটা পড়বো আজকে। দেখেন এখানকার, রহিম filed a suit for declaration of title and prayed for an injunction against ফরিদ। তাহলে রহিম ফরিদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করলো। কিসের মামলা? যে ডিক্লারেশন অফ টাইটেল। ডিক্লারেশন অফ টাইটেল মানে কি? মালিক সত্য ঘোষণা ঘোষণা। করা। কেউ কেউ বলেন সত্য ঘোষণা। আমি সত্য না বলে মালিক বলি কেন? যেন মনে থাকে। সহজেই বুঝতে পারেন আর কি। হ্যাঁ, সত্য হলো আর কি ওই জমির মালিকানা ঘোষণা করার জন্য। আর সাথে আরেকটা তার প্রেয়ার ছিল ইনজাংশন। তাইলে তিনি নিষেধাজ্ঞাও চাইলেন আর জমির মালিকানা ঘোষণার জন্য মামলা দায়ের করলেন রহিম, তার বিরুদ্ধে, ফরিদের বিরুদ্ধে। এখন দেখি রহিম পরবর্তীতে বলতেছেন, রহিম ক্লেইম দ্য প্রপার্টি বাই ওয়ে অফ ইনহেরিটেন্স। যে রহিম দাবি করতেছেন আমি এই সম্পত্তিটা ইনহেরিটেন্স মূলে পেয়েছি। মানে কি? মৌরসি উত্তরাধিকার। উত্তরাধিকার সূত্রে। অধিকার সূত্রে। উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
আর ওই যে একটু আগে আরেক ভাই বললেন মৌরসি সূত্রে, হ্যাঁ, তো মৌরসি সূত্রে বলেন, উত্তরাধিকার সূত্রে বলেন, ইনহেরিটেন্স বলেন, বা এইভাবে। সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। তাই? আচ্ছা, সাউন্ড কম স্যার। হুম, আচ্ছা দাঁড়ান আমি দেখি চেঞ্জ করে। এখন শোনা যায় আল্লাহ দিলে? আরেকটু বাড়ান স্যার। আচ্ছা আরো বাড়ায় দিলাম। আপনারা জি স্যার, একটা থ্যাংক কম্পিউটার বা ল্যাপটপ নিয়েন, বুঝছেন, তাইলে দেখবেন আপনাদের সুবিধা ইউ। হবে। ল্যাপটপই করছি, তারপরে সাউন্ডটা কম ছিল স্যার, এখন এখন ঠিক আছে। এই ল্যাপটপের সাথে মাইক্রোল্যাবের একটা কিনবেন, স্পিকার, বুঝছেন, জি 3.5 থেকে 4,000 বা 6,000 টাকা দামের একটা স্পিকার কিনবেন, হ্যাঁ। তখন এই স্পিকারে দেখবেন সব আরো স্পষ্ট সুন্দর শোনা যাবে, বুঝলেন। জি এখন স্যার। আসেন, অন দি আদার হ্যান্ড, অপরদিকে ফরিদ ক্লেম the same by way of purchase from the co-sharer of রহিম। তাহলে দুইজনের দুইটা দাবি। রহিম দাবি করতেছে ইনহেরিটেন্সে পেয়েছে, ফরিদ দাবি করতেছে সে co-sharer কাছে। co-sharer মানে কি, কে বলবেন? সহঅংশীদার। শরিক শরিক সহ-অংশীদার। হ্যাঁ, শরিক বা সহ-অংশীদার। তাইলে দুইজনের দুইটা দাবি। এই দেখেন প্রশ্ন শেষ। একজন মামলা দায়ের করলো, দায়ের করে বলল আমি এইভাবে পেয়েছি, আরেকজন বলল আমি এইভাবে পেয়েছি, বাস। এখন দেখেন জজ সাহেব কি করলেন, দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসমিস দ্য সুট। পাইলেন? এখানে আপনি লাল কালি দিয়ে দেন, এই আপনার হয়ে গেল। আপনি কিন্তু এইখান থেকে আর এতটুক প্রশ্ন না পড়লেও হয়। এই যে আমি সিলেক্ট করলাম, এই অংশটুকু যদি আপনি নাও পড়েন, তাও আপনি প্রশ্ন উত্তর লিখতে পারবেন। কারণ ডিসমিস দ্য সুট মানে কি, কার মামলা খারিজ হলো, কার মামলা খারিজ হলো? বাদীর। বাদী। তাহলে দুঃখ পাইলো কে, কষ্ট পাইলো কে? বাদী। বাদী। তাহলে হাইকোর্টে বাদী। যাবে কে? বাদী যাবে। বাদী যাবে। পাইলেন বুদ্ধিটা? তাহলে বাদী যদি হাইকোর্টে যায়, এই রহিম হবে প্লেইনটিফ অ্যাপিল্যান্ট। পাইলেন? জি স্যার। এই পর্যন্ত কে বুঝতেছেন না? যদি একটু বলেন যে আমি বুঝি নাই কেউ, এরকম বললে আমরা এই করব, এই আবার একটু রিপিট করে দেওয়ার চেষ্টা করব। আর যদি সবাই বুঝে থাকেন তাহলে ওয়েল এন্ড গুড, খুবই সুন্দর একটা বিষয়। বুঝছেন সবাই? স্যার থ্যাংক ইউ। এখন আপনারা দেখেন আমরা পরের প্রশ্নগুলা কিভাবে সহজে ধরতে পারি, বুঝাইয়া দিচ্ছি। এই যে রহিম নাম চেঞ্জ করে, রহিম আর এই ফরিদ নাম চেঞ্জ করে, একই প্রশ্ন। আশফাক একটা মামলা দায়ের করছে, এখানে শুধু টাকা দিয়ে দিল, এই জমি দাবি করেছে। অন দি আদার হ্যান্ড সে দাবি করেছে, যেই দাবি করুক ঘুরে ফিরে ডিসমিস দা সুট। পাইলেন? তাহলে ডিসমিস হইলেই কিন্তু সে হাইকোর্টে যে মামলা করেছে সে যাবে। আবার একই রকম হোসেন বাদী হয়ে একটা মামলা করেছে কবিরের বিরুদ্ধে, এত তারিখে এত তারিখে মামলা করে, দুইজন ফাইট করে 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 এই সেই দাবি করলো, করে ঘুরে ফিরে কি হলো, Dismiss the ফার্স্ট suit. জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসমিস দ্য সুট। পাইলেন? জি স্যার। তাহলে বিষয়টা কোন জায়গায় ধরে আপনি উত্তর লিখতে পারবেন, কিছুটা সাহস হচ্ছে কিনা আপনাদের, আল্লাহ চাহে তো। বুঝতেছেন? You can eat one. Okay, can I drink no more than one when you get home, right? ও বিদেশ থেকে কথা হচ্ছে, আমি অল মিউট করে দেই। এই গুড। এখন আপনারা আশা করি কিছুটা ধরার চেষ্টা করতে পারতেছেন বা বোঝার চেষ্টা করতে পারতেছেন যে আসলে একটা প্রশ্নের কি পয়েন্ট কোনগুলা, কোন শব্দগুলো আপনার দরকার। আপনার দরকার হইলো বাদীকে, এই মামলায় বাদীকে, বিবাদীকে। তো বাদী বিবাদী পেয়ে গেলেন, ভাই রেজাল্টটা কি বলে দেন। এই শব্দ দেখে আপনি বুঝে যাবেন এই বাদী এবং বিবাদীর মধ্যে কে হারছে। সবচেয়ে দুর্বল স্টুডেন্ট কেউ থাকলে বলেন যে আমি এই লাল কালির লাইন দিয়া বুঝে ফেলতে পারি বাদী হেরেছে না বিবাদী হেরেছে। এটা বুঝতে পারেন না, এরকম কেউ থাকলে বলেন।
স্যার এটা বুঝলেও আমি কি এটা বুঝতে পারতেছি না যে এতটুকু হলে যে এটা রিভিশন না আপিল এটা তো বের করা যাবে না। গুড, এটাও আমরা শিখাই দিচ্ছি, কোনো অসুবিধা। আপনার না একটা সুন্দর ছবি ছিল, ওটা সরায় ফেললেন? আফসানা বৃষ্টি। স্যার ইন্টেনশনালি করি নাই, বলতে পারবো না। আচ্ছা গুড, অসুবিধা নাই। আচ্ছা ছবি না দিলেও ভালো, আমি আবার একটু ছবি টবি দেই তো, এর জন্য বললাম। বুঝলেন? যদিও আমার ওয়াইফ মাইন্ড করে না, আমার ফেসবুকে ওই সিঙ্গেল লেখা রাখছি, বুঝছেন, যাতে মেয়েরা মেয়েরা একটু আমার এই করে আর কি, মানে মেসেজ টেসেজ। ইমপ্রেস হয়। হ্যাঁ এই যে এইখানে দেখছেন সিঙ্গেল স্যার লেখা, বুঝছেন? দিয়েও লাভ হয় না, সিঙ্গেল দিয়েও লাভ হয় না খুব একটা, বুঝলেন? দেশের অবস্থা ভালো না। আচ্ছা, এখন আমাদের বৃষ্টি আপা বলছেন যে এটা সিভিল আপিল হবে কিনা রিভিশন হবে, এটা ওনার বুঝতে অসুবিধা হয়। এটার জন্য আমরা কিন্তু সূত্র দিয়েছিলাম। কে ব্রিলিয়ান্ট কেউ স্টুডেন্ট থাকলে বলেন যে সিভিল আপিল চেনার জন্য আমরা কি কি সূত্র দিয়েছিলাম, কেউ একটু বলে হেল্প করবেন, এবং বলতে পারলে তাহলে ওনার এটা কি জন্য। জাজমেন্ট এন্ড ডিক্রি আর জাজমেন্ট এন্ড অর্ডার এইগুলো অর্ডার হবে এই দুইটা থেকে? জাজমেন্ট। না, জাজমেন্ট এন্ড ডিগ্রি জাজমেন্ট এন্ড অর্ডার দিয়ে চেনা যেতে পারবে না, এটা দিয়ে দুই কনফার্ম হওয়ার কোর্টে সুযোগ স্যার নেই। হবে এটা। হ্যাঁ, প্রথমে দুইটা কোর্টে দুইটা স্টেপে আসবে স্যার। একবার ডিস্ট্রিক্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে আসবে, ওখান থেকে আবার আরেকটা জায়গায় আসবে, তারপরে আরেকটা স্টেপ, তিনটা না হ্যাঁ না স্টেপ। না, এগুলা না, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথা না, আমরা কিন্তু সূত্র দিয়ে বলছিলাম, এই সেই সূত্র, এই সেই সূত্র। সবাই ভুলে গেছেন কিন্তু, এত দামি সুন্দর আমরা সূত্র দিয়েছিলাম। হ্যাঁ, এটা ভুলে গেলে হবে? এই সূত্র দিয়ে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এটা সিভিল আপিল নাকি রিভিশন, বুঝলেন? এটা জি স্যার। কেউ দেখেন নাই এই পর্যন্ত, কেউ আছেন? জি স্যার দেখেছি। Good. সুট ভ্যালুর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, গুড, বলেন। আর কে বলবেন? সিভিল কোর্টের আপিল উপর এবং সুদ রিভিশন বাড়বে। চেনার উপায়। ডিসমিসিং দিছে, স্যার ডিগ্রি হবে, তারপর অর্ডার। জাজমেন্ট এন্ড ডিগ্রি, স্যার জাজমেন্ট আমি এবং বলবো, হ্যাঁ বলেন। স্যার সাধারণত যে আদেশের বিরুদ্ধে হচ্ছে আপনার রিভিশন হয়, যদি না হুম আইনে বিশেষভাবে বলা থাকে। হুম আর সাধারণত হচ্ছে যে ডিগ্রির বিরুদ্ধে আপিল হয়। হুম এরপরও যদি আপিল হয়, আপিল হওয়ার পরও যদি আমি আরো রেমেডি চাই বা সংক্ষুব্ধ থাকি, সেক্ষেত্রে আমি রিভিশনে যাব। আচ্ছা, শোনেন, কেউ ঘাবড়ায় যায় না, আপনারা কিন্তু এগুলা পানির মতো বুঝবেন। এখন বুঝতে না পারার কারণে কেউ ঘাবড়ায়েন না যে আমি মনে হয় আর বুঝবো না, এই মনে হয় আমি শেষ হয়ে যাচ্ছি। কারণ এই যে আপনাদের আমি দিলাম না সিভিল আপিল চেনার উপায়ের একটা লিস্ট, এরকম সিভিল রিভিশন চেনারও একটা লিস্ট আপনাদের জন্য আসতেছে, আগামী 2-1 ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন, বুঝছেন? তখন এই দুইটাকে যখন পাশাপাশি রাখবেন, তখন ওইটা আরো বেশি চিনবেন। আর এখন ওইটা বাদে, এই যে এইটা বাদেও আপনি চিনতে পারবেন, আপনি প্রশ্ন পড়ার পর দেখবেন প্রশ্নটা এইগুলা কিনা, এই যে এই কয়টা বিষয় দেখবেন, এটা ডিক্রি, এক্সপার্টি, রিজেক্ট প্লেন, এক্সপার্টি ডিক্রি, নাকি ইন পার্ট, নাকি অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 144, এটা এটা সাধারণত আনকমন, এটা আসে না। এই জিনিসটা দেখার পর আপনি দেখবেন এই প্রশ্নতে প্লেনটিফ ডিফেন্ডেন্ট স্যার আছে। শুনতেছি না। এখন সবাই শুনতেছেন? শুনতেছেন সবাই? জি স্যার আমি শুনতেই পাচ্ছিলাম। আচ্ছা এখন আচ্ছা শোনা আচ্ছা। যাচ্ছে ক্লিয়ার। এটা অনেক সময় হয় কি, ওই বিভিন্ন জায়গায় ইন্টারনেট একটু ইন্টারাপ্ট করার কারণে অনেকের কথা হয়তো কেটে যায়, তো একটু ধৈর্য ধরে শুনেন। সিভিল আপিল চেনার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট আপনারা মনে রাখবেন, একটা হলো সুট ভ্যালু, একটা হলো অ্যাপিল ভ্যালু, আর একটা হুইচ কোর্ট, আর একটা জাজমেন্ট এন্ড ডিক্রি। এই চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট
সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট সিভিল আপিল জানার জন্য। এই 4টা পয়েন্ট মধ্য দিয়ে এই 4টা ইস্যু বের করতে পারলে আপনি সিভিল আপিল চিনতে পারবেন। তবে আমাদের যে আপা প্রশ্ন করেছেন বৃষ্টি, উনি বলতে পারেন যে 5 কোটি টাকার বেশি মূল্যবান হলে আমরা ধরে নিব এটা আপিল, এবং এটার সাথে অবশ্যই থাকতে হবে জাজমেন্ট এন্ড ডিক্রি, এই দুইটা। হুম। আর এই দুইটার সাথে থাকতে হবে 5 কোটি টাকার বেশি মামলা হইলেই সেটা কিন্তু মামলা হইতে কোন কোর্টে বাধ্য, হুইচ কোর্ট judgment and decree has been passed, by the which court, judgment and decree has been passed। এইটা দেখবেন, এটা এটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ মাস্ট হতে হবে। তাহলে এই 3টা ইস্যুকে মিলাবেন আপনি প্রত্যেকটা প্রশ্নের সাথে। প্রশ্ন হলো এই যে আমরা প্রশ্নগুলা দেখলাম, এটা তো 5 কোটি টাকা না, হ্যাঁ, এটা তো 5 কোটি টাকা না, 32 লাখ টাকা, তাইলে এগুলা কেন হইলো? এটা তো 50 লক্ষ টাকা, এগুলা তো 5 কোটি 46। টাকা না, তারপরেও কেন এগুলা এখানে আসলো? তাই না? কারণ হলো 5 কোটি টাকার ইস্যুটা আইনে আসছে 2021 সালে, এটা লিখে রাখেন। 5 কোটি টাকার ইস্যুটা আইনে আসছে 2021 সালে, যার কারণে 21 সালের পরে থেকে যতগুলা প্রশ্ন হয়েছে সবগুলাই দেখবেন 5 কোটি টাকার বেশি। এর জন্য দেখেন 21 সালের প্রশ্নটা দাগ দেন, এইখানে আমরা পড়েছি, এই যে 21 সালের প্রশ্ন, এটা হলো 21 সালের প্রশ্ন। এটাতে কয় কোটি টাকা? সুট ভ্যালু কত? 50 কোটি টাকা। বুঝতেছেন? কে জি স্যার। বুঝতেছেন না? প্রশ্ন করেছিলেন বৃষ্টি, আপনি শুনেছেন, দেখা গেল আপনিই শুনেন নাই। জি স্যার, আমি আছি। কিছুটা বুঝতেছেন আগের চেয়ে? জি স্যার, এখন বুঝতে পারছি। গুড। কারণ হাইকোর্টে ঢুকতে গেলে, আপিল করতে হলে, হাইকোর্টের বারান্দায় ঢুকতে হলে কত টাকার মামলা থাকতে হবে? 5 কোটি টাকার 5 কোটি বেশি। প্লাস। 5 কোটি প্লাস। এটা কিন্তু আমাদের বইতেও আছে। আমাদের বইয়ের কত নাম্বার পেজে, কে বলে হেল্প করবেন? পর্যন্ত আছে। প্রথম দিক দিয়ে কেউ একটু পেজটা বলে হেল্প করেন। স্যার 29। এই যে পেয়ে গেছি, পেয়ে গেছি। 29 নাম্বার পৃষ্ঠা বের করেন সবাই দয়া করে। 29 নাম্বার পৃষ্ঠা সবাই বের করেন দয়া করে। 29 নাম্বার পৃষ্ঠা পাইলেন? 29 নাম্বার পৃষ্ঠাতে দেখেন 5 কোটি টাকা পর্যন্ত, 5 কোটি টাকা পর্যন্ত ফাইল হবে জেলা জজ আদালতে। তাইলে 5 কোটি পর্যন্ত হইলে জেলা জজ ওই মামলা আপিলটা নিয়ে নিবেন উনি। এখানে কি হাইকোর্ট বিভাগে, এই শিরোনামটা পড়েন, হাইকোর্ট বিভাগে সিভিল আপিল দায়েরের ক্ষেত্রে মূল্যবান। সেই ক্ষেত্রে দেখেন ওই 5 কোটি প্লাস থেকে 6 কোটি টাকা পর্যন্ত হয় সিঙ্গেল বেঞ্চে সাধারণত, আর 6 কোটি টাকা থেকে তার ঊর্ধ্বে হলো ডিভিশন বেঞ্চ। তাইলে এই দুইটা হলো আপনার জন্য, এই দুইটা স্টার চিহ্ন দিয়ে দেন। প্রশ্নতে যখন দেখবেন 5 কোটি টাকার ঊর্ধ্বে সুট ভ্যালু, তখন আপনি বুঝে যাচ্ছেন এটা আমি সিভিল ডিভিশনের দিকে যাচ্ছি, সাথে সিভিল আপিলের দিকে যাচ্ছি। 5 কোটি টাকার বেশি যদি মূল্যবান হয় আমি সিভিল আপিলের দিকে যাচ্ছি, তার সাথে আরো 2টা শর্ত দিতে হবে। সেটা মাস্ট জাজমেন্ট এন্ড ডিক্রি হতে হবে। জাজমেন্ট এন্ড ডিক্রি হতে হবে, 5 কোটি টাকার বেশি হইতে হবে। কোর্টের নাম কি হইতে হবে, কে বলবেন? কোর্টের নাম কি হইতে হবে? ডিস্ট্রিক্ট জাজ। জয়েন্ট জাজ। কারণ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ একমাত্র কোর্ট যেই কোর্টে 5 কোটি টাকার বেশি মামলা দায়ের করা যায়। অন্য কোন কোর্টে 5 কোটি টাকার বেশি মামলা দায়ের করা যায় না। তাহলে আজকে বৃষ্টি আপা প্রশ্নটা করায় খুবই ভালো হয়েছে। এই সুবাদে এটা রিভিশনও হয়েছে, যারা জানতেন না তারাও জানলেন একটা, বা যারা জানতেন তাদের আরেকটা রিভিশন হয়েছে। এখন বলেন এরপরে কি আর কারো কনফিউশন আছে কিনা, যে প্রশ্ন পড়ার সময় সিভিল আপিল করতে অসুবিধা হবে এরকম? আশা করি আর কারো কনফিউশন এখানে থাকবে না। এই শর্তগুলো আমরা দেখব, এবং এই শর্তগুলা দেখে প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা পড়ি
তাহলে আমাদের কাছে দেখবেন সবগুলা ধীরে ধীরে ইজি হচ্ছে। যার কারণে আমরা গত ক্লাসে এই প্রশ্নটা পড়েছিলাম। এটাও দেখেন, ডিসমিস দ্য স্যুট। এর আগের প্রশ্নগুলা দেখেন, এই যে এই প্রশ্নটা দেখেন, ডিসমিস দ্য স্যুট, পাচ্ছেন? এই লাইনটা দাগায় রাখেন আপনারা বইতে। আমি যদি এগুলা হাইলাইট করে রাখছি, এই যে বোল্ড করে রাখা, ডিসমিস দ্য স্যুট। আচ্ছা, ডিসমিস দ্য স্যুট যদি পান, তাইলে বাদী মামলা খারিজ হলো, বাদী হাইকোর্টে চলে যাবে। খেয়াল করে দেখেন, আপনি একটা প্রশ্নতে সাধারণত কি খুঁজতেছেন? বাদীকে, বিবাদীকে। এখানে বাদী পাইলাম, এখানে বিবাদী পাইলাম, আর ওই যে কোর্ট। সব সময় দেখবেন এখানে আমরা কি পাই? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। সব সময় জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সব সময় জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এই পর্যন্ত আপনারা যা প্রশ্ন পাবেন 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত, সবগুলাই পাবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এই যে এর উপরের প্রশ্নটা দেখেন, এই যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসমিস দ্য স্যুট, পাইলেন? বাদী পাইলেন, বিবাদী পাইলেন। এই যে দেখেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসমিস দ্য স্যুট, পাইলেন? বাদী পাইলেন, বিবাদী পাইলেন। এখন গল্প যাই থাকুক, গল্প আপনি বুঝেন বা না বুঝেন, আপনি শুধু বুঝবেন এই মামলায় বাদীকে, বিবাদীকে, আর কোর্ট কি করলেন। আপনাদের সময় এসে প্রশ্ন কঠিন করার স্টাইল কি হয়েছে? স্টাইল হয়ে গেছে, আগে শুধু থাকতো একজন বাদী একজন বিবাদী। এখন আপনাদের কষ্ট দেওয়ার জন্য প্রশ্নতে এরকম প্রশ্ন আসে, দুইজন বাদী, তিনজন বিবাদী, একজন হারায় গেছে, একজন কন্টেস্ট করে নাই। এই কথাগুলা বলে বলে আপনাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয়। তো সেইগুলা আমরা পড়বো, আমরা পড়ে সেইগুলাকে উদ্ধার করব, যেন আমরা এই ভেজালে না থাকি। তার মানে দেখেন, এই যে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, এইগুলার সবগুলারই গঠন এবং স্ট্রাকচার একই। আপনি শুধু কষ্ট করে ডিসমিস দ্য স্যুট এই লাইনটা যদি খুঁজে পান, আপনার জন্য ইজি হয়ে গেছে। আর অন্য জায়গায় কি থাকবে? এই লাইনেই থাকবে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য স্যুট, অথবা লেখা থাকবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ রিজেক্ট দ্য প্লেইন, অথবা লেখা থাকবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য স্যুট, ডিসমিস দ্য স্যুট ইন পার্ট। ইন পার্ট যদি না থাকে, সেটা কি কি রূপে থাকবে আমরা অলরেডি এর আগের ক্লাসে পড়িয়েছিলাম। যারা পান নাই কোনো অসুবিধা নাই, অপেক্ষা করবেন, এগুলা সব পেয়ে যাবেন। এইবার আমরা কিন্তু এই প্রশ্নটা আমি ধরে নিব, আপনারা এইখানকার সকল প্রশ্ন একবার অন্তত পক্ষে রিডিং আপনাদেরকে পড়তে হবে। এই পর্যন্ত এই অংশের প্রশ্নগুলো একবার রিডিং করেছেন এরকম সাহসী ব্যক্তি কেউ আছেন? পড়েছি স্যার, একটা দুইটা ছাড়া। আচ্ছা, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, এখানে প্রশ্ন আমি দেখাচ্ছি। এই যে 4 নাম্বার প্রশ্ন শুরু হয়েছে, এইখান থেকে শুরু করে এই এতটুকু, এই কালো অংশটুকু এখন যে আমি মার্ক করেছি, এই মার্ক করা অংশটুকু সবগুলাই হলো, এখানে প্রশ্ন বোধহয় 11টা আছে, সবগুলা প্রশ্নই এক, উত্তর এক। কারণ সবগুলাই হলো ডিসমিস দ্য স্যুট। আর ডিসমিস দ্য স্যুট হলে যার মামলা ডিসমিস হবে সে যাবে হাইকোর্টে। যার মামলা ডিসমিস হয় তিনি হলো প্লেনটিফ। প্লেনটিফের মামলা ডিসমিস হয়, প্লেনটিফ কষ্ট পায়, এর জন্য প্লেনটিফ চলে যায় হাইকোর্টে, এর জন্য হয় প্লেনটিফ অ্যাপিল্যান্ট। তাহলে এই কথাটা কোথায় থাকে? এই 11টা প্রশ্নর, এই 11টা প্রশ্নের উত্তর শুরু হয়েছে এইখানে, সবগুলার উত্তর এক। দেখেন, সবগুলার এক, উত্তর এক কিভাবে? এই যে ডব্লিউ ছিলেন প্লেনটিফ, যিনি মূল মামলায় বাদী থাকে তাকে বলে প্লেনটিফ, যিনি মূল মামলার বিবাদী থাকে তাকে বলে ডিফেন্ডেন্ট। এর জন্য মূল মামলার পরিচয়টা আমরা লাল কালি এবং লাল কালি। হাইকোর্টে যিনি আসেন তিনি হইল অ্যাপিল্যান্ট, আর তার অপরপক্ষে যিনি থাকেন তিনি থাকে রেসপন্ডেন্ট। আর কজ টাইটেলটা সব এক। দেখেন,
এই যে বিং এগ্রিড বাই, আপনি কি দিয়ে এগ্রি হইলেন? সেই জাজমেন্ট এন্ড ডিক্রি দিয়ে এগ্রি হইলেন। জাজমেন্ট এন্ড ডিক্রিটার ধরনটা কি? ডিসমিসিং দ্য সুট। এই জাজমেন্ট এন্ড ডিক্রি দিয়ে মামলাটাকে ডিসমিস করা হয়েছিল। আর ডিসমিস করলে যে হাইকোর্টে যাবে, এর জন্য আমরা পরের লাইনে লিখি প্লেন্টিফ অ্যাপিল্যান্ট। এখন দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা পারলে মার্ক করে রাখেন এই বইতে বের করে। এই যে প্লেন্টিফ অ্যাপিল্যান্ট লিখলাম, এখন যিনি খাতা দেখবেন তিনি কি করবেন? তিনি করবেন কি, এইখানকার এই প্লেন্টিফ অ্যাপিল্যান্টের সাথে এই প্লেন্টিফের অ্যাপিল্যান্ট আপনি ঠিক মতো লিখতে পেরেছেন কিনা এটুকু দেখবেন। এটা যদি দেখে উনি বুঝে যাবে না সে বুঝে লেখছে। আর আপনি এইখানে লিখলেন প্লেন্টিফ অ্যাপিল্যান্ট, আর মুখস্থ করতে করতে অন্ধের মতো এখানে লিখে ফেললেন ডিফেন্ডেন্ট অ্যাপিল্যান্ট, হবে? না স্যার। এই এই সামান্য ভুলে আপনার মার্কস কাটা যেতে পারে পুরাটাই। হুম। এর জন্য অনেকেই বলে যে আমি হাইকোর্ট পরীক্ষা এতবার দিচ্ছি, আমার রেজাল্ট ভালো হচ্ছে না। কেউ বলতে পারে আমি এত লিখছি চ্যালেঞ্জ করলাম, আমার খাতা দেখলে আমি পাশ করে যাব। না, এটা হয় না। আপনি ছোট ছোট মিস্টেক করার কারণে আপনার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। আর এই মিস্টেক গুলা হয় এইখানে। যেমন আপনার অনেকে ভুল করে এখানে ডিসমিসিং দ্য স্যুট, প্রশ্নতে রয়েছে ডিসমিসিং দ্য স্যুট, তিনি ভুল করে এখানে লিখতেছে ডিক্রিং দ্য স্যুট, তাহলে কিন্তু পুরা ভুল, পুরা মিস্টেক হয়ে যাবে। ছোট ভুল না, এটা অনেক বড়। রাইট, এটা অনেক বড় ভুল। এবং এই স্যার, ভুলগুলা, হ্যাঁ বলেন। এই যে ড্রন এন্ড সাইন, আগে তো আমরা ড্রন কথাটা পড়িনি, এটা এখনই অ্যাড করা হয়েছে। হ্যাঁ, একটু এটা এভাবে। নতুন নতুন বইতে আমরা দিয়েছি, জি সিপিসি তে স্যার। দেওয়া আছে যে ডিগ্রি প্রথমে ড্রন করতে হয়, পরে সাইন করতে হয়। সিপিসি তে এটা বর্ণনা করা আছে। আমি ড্রন আপনাদেরকে মানে কি স্যার, এখানে বোঝা যাচ্ছে? ডিগ্রি ড্রন করা মানে হলো আগে এটাকে পড়ে শোনানো, বা হ্যাঁ ওই যে দেখেন না, এটা অ্যাটেনশনে আনা, ড্র করার, আচ্ছা আচ্ছা। এই অ্যাটেনশনে আনা বা পড়ে শোনা, উদ্ধৃত করা। উদ্ধৃত করা। এই যে সঞ্জয় দা ভালো বাংলা বলেছেন, এইটা উদ্ধৃত করে তারপরে এটা সাইন করতে হয়। এটা কিন্তু সিপিসির আইনে বলা আছে। তো হাইকোর্টে আমরা ম্যাক্সিমাম অনেকে ড্রন শব্দটা লিখি না। আমি মনে করি এটা যেহেতু আইনে আছে, আমার প্রথম দিকের বইতে এটা ছিল না, আমি আচ্ছা। যখন এটা জানলাম, এটা আমি আরো ভালোভাবে বুঝলাম, শিখলাম, আমি এটা নিয়ে আসছি। এটাই হলো জীবন, শিখার যে শেষ নাই, কত কিছু নতুন নতুন শিখতেছি। আর হাইকোর্ট এমন একটা সমুদ্র যেখানে হুম। আপনি প্রতিনিয়ত শিখবেন, আপনার শেখার শেষ নাই। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, হাইকোর্টে কোনো কাজ না থাকলে ঘুরতে হলেও যাবেন, বেড়াইতে হলেও যাবেন, যায়া কোনো কাজ না থাকলে আমারে একটু দেখা সালাম দিয়ে আসবেন যে আপনি আছেন কিনা দেখতে আসছি। যারা অসহায় তারা যাবেন। আর যাদের বাবা চাচা মামা খালা ফুফার আছে, তারা তো আর আপনি সমস্যা নেই, বুঝলেন? আমাকে পাবেন স্যার, পাঁচ আমি হাজার অসহায় এবং আমি নভেম্বর থেকে রেগুলার যাবো ইনশাআল্লাহ। 5028, আমার চেম্বার নাম্বার হলো 5028, এখানে গেলে আপনারা পাবেন, বুঝলেন? আচ্ছা, এইবার আসেন, তাহলে এই যে আমরা একটা গুরুত্বপূর্ণ আজকে জিনিস শিখলাম যে কোনটার সাথে আপনাকে এইখানে লিংক রাখতে হবে। এখন আমরা পরবর্তী প্রশ্নের দিকে আগাবো। আর স্যার, আপনাদের, একটা হ্যাঁ কোশ্চেন বলেন ছিল, সেটা হলো বলেন। ওইখানে ওই জাজমেন্ট এন্ড ডিক্রিতে যেখানে ডেটটা পাকা, ওটা 7 দিনের মধ্যে একটা ডেট দিতে বলছিলেন, কি যেন, একটু রিপিট করলে। ও আচ্ছা আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। শোনেন সবাই মনোযোগ দিয়া, জাজমেন্ট এন্ড ডিক্রিটা যখন লেখা হয়, এই সেই জাজমেন্ট এন্ড ডিক্রি। জাজমেন্ট এন্ড ডিক্রি যখন দেয়া হবে এখানে ডেটটা দিবেন। আর এই জাজমেন্ট এন্ড ডিক্রির পরে আলাদা ডিক্রি সাইন করতে হয়, এবং সেই ডিক্রিটা হয় 1 বা 2 পৃষ্ঠার। এইখানে সেই ডিক্রিটার ডেট দিতে হয়। আর এই জাজমেন্ট যখন দেওয়া হবে, এই জাজমেন্ট থেকে এই ডিক্রিটা পার্থক্য 7 দিন। 7 দিনের বেশি হবে না। আমি আপনাদের একটা কাজ করতে পারি, আগামী ক্লাসে আপনারা এর মধ্যে একটু মনে করায় দিয়েন। আগামী ক্লাসে আমি এই যে একটা স্ক্যান করে একটা হুম। জাজমেন্ট এবং একটা ডিগ্রি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তাইলে হবে কি,
এই যে কল্পনার মধ্যে এটা শেখা, হ্যাঁ, মনে মনে শেখা আর কি। এইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এসে আপনাদেরকে আগামী ক্লাসে একটা জাজমেন্ট সাথে একটা ডিগ্রি এইভাবে দেখাবো। ডিগ্রি কোথা থেকে ডেটটা আমরা নেই, জাজমেন্টের ডেটটা কোথা থেকে নিয়ে এখানে ফিল আপ করি প্র্যাকটিক্যালি। তাহলে আপনাদের ওই শেখাটা কি হবে, মনের মধ্যে গেঁথে যাবে, স্মৃতিতে এটা থাকবে, আপনারা ভুলবেন না কখনো। ঠিক আছে, সবাই একমত? ইয়েস স্যার। স্যার একটু মনে করে স্যার নিয়ে এটা ব্ল্যাঙ্ক রাখা যায় না তারিখগুলো? ব্ল্যাঙ্ক আমরা রাখি, তবে মনে রাখবেন প্রশ্নতে যদি ডেট দিয়ে দেয় তাইলে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক রাখলে মার্কস কম পেতে পারেন, বুঝতেছেন? কারণ প্রশ্ন আমরা গত বছর দেখেছি, গত বছর মানে সরি গত বছর না, 2024-এ লাস্ট যে এক্সামটা হলো সেই এক্সামে ম্যাক্সিমাম প্রশ্নে প্রত্যেকটা ডেট বলে দেওয়া ছিল, যে জাজমেন্ট এন্ড ডিগ্রি ডেটেড সো এন্ড সো, ডিগ্রি সাইন্ড অন এত, এইভাবে কিন্তু বলা ছিল, বুঝতেছেন? তাহলে আমরা সেইটাও দেখব। তাহলে আপনারা একটা কাজ করবেন, আগামী ক্লাসে এই 4 নাম্বারের আমরা এইটা পড়বো, এই যে এটার নাম কি, এটাকে কি বলে, আর্গুমেন্ট। আমি ইচ্ছা করে বেশি লিখছি, লিগ্যাল গ্রাউন্ডসও লিখছি, লিগ্যাল আর্গুমেন্টসও লিখছি, এগুলোও কাল আগামী ক্লাসে ব্যাখ্যা করব। পাশাপাশি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই, সেটা হলো আগামী ক্লাসে 5 নাম্বার প্রশ্নটা আপনারা পড়বেন, রিডিং পড়ে রাখবেন, আমরা এই প্রশ্নটা সলভ করব। আর আল্লাহ যদি চায় একটু সময় আমরা বেশি পাই, 6 নাম্বার যে প্রশ্নটা আছে, 5 এবং 6 এই দুইটা প্রশ্ন যদি আগামী ক্লাসে আমরা কভার করতে পারি, তাহলে আমরা সিভিল আপিল শেষ করে আমরা সিভিল রিভিশনের দিকে আস্তে আস্তে করে আগাবো। সবাই একমত? যদি থাকেন তাহলে আগামী ক্লাসে সবাইকে একটু এনার্জি দিতে হবে, একটু আমার সাথে পড়তে হবে। প্রশ্নগুলো আপনারা একটু রিডিং পড়ে রাখলে হয় কি, আমরা যখন ক্লাসে পড়ি তখন আপনাদের ধরতে সুবিধা হয়। তাহলে আগামী ক্লাসে কিন্তু আমরা 5 এবং 6 প্রশ্ন পড়ে সবাই প্রস্তুত থাকব। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমরা যে নোটটা দিয়েছিলাম সেই নোটটা কিন্তু আপনারা মুখস্থ করে ফেলবেন এনি হাউ। এই যে এই স্যার একটা নোটটা, কথা ছিল, বলেন। ওই যে সেদিন বলছিলেন যে ডিসমিস আর ওই যে রিজেক্ট, এই দুটোর ডিফারেন্সটা স্যার বুঝাই দিবেন বলছিলেন যে। ও এটা আগামী ক্লাসে আজকে তো ওই প্রশ্নতে যেতে পারি নাই। একটা ওকে স্যার। প্রশ্নই আছে রিজেক্ট দ্য প্লেইন্টের মতো, হ্যাঁ। আর আপনারা এই এই নোটটা যারা যারা পান নাই তারা সংগ্রহ করে কালার প্রিন্ট করে এটা রাখবেন, কারণ এই নোটটা আপনার শুধু হাইকোর্ট পরীক্ষা না, হাইকোর্ট পরীক্ষার পরেও হাইকোর্টে যদি আপনারা প্র্যাকটিস করেন তখনও এইগুলা লাগবে, হ্যাঁ। এবার আমরা নোটগুলাকে আরো সুন্দর করে সাজিয়েছি আগের চেয়ে, এগুলো আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা গ্রুপ থেকে নিয়ে কালার প্রিন্ট করে রাখবেন সবাই। তাহলে আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিতে পারি, যদি আচ্ছা প্রশ্ন